নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024 আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক জীবনবিজ্ঞান, হিন্দু স্কুল, তোমাদের সঙ্গে আছি আজকের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ক মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, কৃষি। আমরা প্রথম যে স্লাইডটি দেখছি তাতে দেখো আমরা আমাদের চিরপরিচিত কৃষি ব্যবস্থার একটি খণ্ডচিত্র তোমাদের সামনে উপস্থাপনা করেছি, যেখানে আমাদেরই অতি পরিচিত গ্রামীণ মানুষ ফসল পুঁতছেন এবং পাশে একজন কৃষক তিনি লাঙলের সাহায্যে জমি চষে জমি তৈরির চেষ্টা করছেন। অর্থাৎ কৃষি ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত দুটি বিষয় হলো মাটি তৈরি এবং জমিতে ফসলের বীজ ফেলা বা ছোট চারাগাছ পোতা। কৃষি বিজ্ঞান কি? বিজ্ঞানের যে শাখায় খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় আমরা তাকেই কৃষি বিজ্ঞান বলে থাকি। কৃষি বিজ্ঞানের চারটি বিষয়: মাটির ব্যবস্থাপনা বা সয়েল ম্যানেজমেন্ট, ফসল উৎপাদন বা ক্রপ প্রোডাকশন, ফল, সবজি, ফুল এবং ঘর সাজানোর কাজে লাগে এমন উদ্ভিদের চাষ বা হর্টিকালচার, এবং পশুপালন বা অ্যানিম্যাল হাজবেন্ড্রি। আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করব পৃথিবীর কোথায় কোন কোন ফসলের উৎপত্তি হয়েছিল। তোমরা জেনে থাকবে যে সমস্ত ফসল পৃথিবীর কিন্তু কোনো এক জায়গায় উৎপত্তি হয়নি, একই সময়ে উৎপত্তি হয়নি। নানান সময়ে পৃথিবীর নানান জায়গায় নানান ফসলের উৎপত্তি হয়। মানুষের সংখ্যা যত বাড়তে থাকে, পরিযান যত বাড়তে থাকে, মানুষ এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্যের মাধ্যমে যত যোগাযোগ ব্যবস্থাকে মসৃণ করতে থাকে, তত তাড়াতাড়ি এই ফসলগুলো এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে। যেমন ভারতবর্ষে উৎপত্তি হচ্ছে আমের, দক্ষিণ আমেরিকায় উৎপত্তি হচ্ছে ক্যাসাভা এবং অন্যান্য ফসল, আমাদের আফ্রিকায় তৈরি হচ্ছে সরগমের। এরকম সমস্ত ধরনের ফসল যা পৃথিবীর নানান জায়গায় তৈরি হয়েছিল তার একটি চার্ট তোমরা এর মধ্যে পাবে। যেমন সাউথ ইস্ট এশিয়ায় কলার উৎপত্তি হয়েছিল, তোমরা এখান থেকে জানতে পারবে। এই ধরনের ফসল, যেমন একটি প্রধান খাদ্য গম, সেটিরও উৎপত্তি হয়েছিল এই সাউথ ওয়েস্ট এশিয়া বা দক্ষিণ পশ্চিম এশিয়াতে। এরপরে আমরা যত ফসল পৃথিবীর ইতিহাসে একের পর এক এসছে, সেই ফসলগুলোকে তাদের ধরন অনুযায়ী আমরা প্রধানত 9 ভাগে ভাগ করতে পারি। প্রথম ফসল হচ্ছে তন্ডুল জাতীয় ফসল, দানা জাতীয়, ধান, গম, ভুট্টা। তন্তু জাতীয় ফসল, তুলো, পাট। ডাল জাতীয় ফসল, মুসুর, মুগ, ছোলা। তৈলবীজ উৎপন্নকারী ফসল, সর্ষে, সূর্যমুখী। কন্দ জাতীয় ফসল, আদা, আলু, ওল। চিনি পাওয়া যায় এমন ফসল আখ এবং স্টিভিয়া। বাগানে চাষ করা যায় এমন ফসল চা, কফি, রাবার। ওষুধ পাওয়া যায় এমন ফসল তুলসী, বাসক, কালমেঘ। মশলা পাওয়া যায় এমন ফসল এলাচ, দারচিনি, গোলমরিচ। অর্থাৎ আজকে তুমি যদি খেতে বসো তাহলে তোমার মা তোমাকে প্রথমেই দেবেন থালা ভর্তি করে ভাত বা রুটি, তন্ডুল জাতীয় ফসল। তার সঙ্গে দেবেন এক বাটি ডাল, মুসুর, মুগ বা ছোলা। তারপরে তিনি দেবেন কোনো একটি তরকারি, তাতে থাকবে কন্দ জাতীয় ফসল, আলু। রান্না করতে লাগবে তেল অর্থাৎ তৈলবীজ। রান্নার স্বাদ বাড়ানোর জন্য তিনি দেবেন মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ। কেউ কেউ রান্নাতে চিনিও ব্যবহার করতে পারেন। আর সকালবেলায় ঘুম থেকে উঠে বা সন্ধ্যাবেলায় কাজ করে ফেরার পর ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে লাগবে চা আর কফি। আর কখনো যদি তোমার কোনো অসুখ হয় বা শারীরিক সমস্যা হয়, তুমি ব্যবহার করবে
তুলসী বাসক, অর্থাৎ মানুষ তার নিজের প্রয়োজনে বিভিন্ন ধরনের ফসল বিভিন্ন সময় আবিষ্কার করে তার খাদ্যাভ্যাসের যে তালিকা তাকে দীর্ঘায়িত করেছেন। এবার তোমাদের জন্য একটি ছোট্ট কাজ আছে। দেখো, এখানে আগের যে বিভিন্ন ধরনের ফসল এর ধরন আমরা জানলাম, সেই ফসলের কিছু কিছু উদাহরণের ছবি এখানে দেওয়া আছে। তোমরা প্রত্যেকটি ছবি ভালো করে লক্ষ্য করবে এবং কোনটি কোন জাতীয় ফসল তা তোমরা তালিকাভুক্ত করবে। এই তালিকায় তোমাদের জানা যদি অন্য ধরনের গাছেরও নাম জানা থাকে তবে তালিকাটিকে তুমি আরো বড় করবে, বন্ধুদের সঙ্গে আলোচনা করবে এবং তালিকাটি সম্পূর্ণ করবে। ফসল উৎপাদনের বিষয়টি যখন আমরা আসব, তখন ফসল উৎপাদনের সঙ্গে তিনটি প্রধান বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, যে জায়গায় ফসল উৎপন্ন করব সেই জায়গাটি কেমন ধরনের, অর্থাৎ তার ভূপ্রকৃতি বা টোপোগ্রাফি কেমন। যে ফসল উৎপন্ন করব তার জন্য কি ধরনের জলবায়ু বা ক্লাইমেট প্রয়োজন, আর যে ফসল উৎপন্ন করব তা কোন মাটিতে তৈরি হবে, অর্থাৎ তার সয়েল টেক্সচার কেমন। তাহলে ফসল উৎপাদনের সঙ্গে যুক্ত তিনটি বিষয় হলো টোপোগ্রাফি বা ভূপ্রাকৃতিক গঠন, ক্লাইমেট বা জলবায়ু এবং সয়েল বা মাটি। কিছু ফসল বর্ষার সময়ে, অর্থাৎ এই যে আগামী জুন জুলাই মাস আসছে, যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এখানে বৃষ্টি হবে, তখন ফসলের বীজ পোতা হবে এবং বর্ষার শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসল তোলা হবে। অর্থাৎ কিছু ফসল বৃষ্টি নির্ভর, যেমন ধান, ভুট্টা, সয়াবিন, এই ধরনের ফসলকে বলা হয় খারিফ ফসল। আবার যেই বর্ষাকাল শেষ হয়ে যাবে, মাটি পড়ে থাকবে কিছুদিন, মাটি পড়ে থাকার পর মাটি যখন আবার তার গুণাগুণ কিছুটা পরিমাণে ফিরে পাবে, অর্থাৎ শীতের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে আমরা আবার কোনো ফসলের চাষ শুরু করব, যে ফসল মার্চ বা এপ্রিল মাসে তোলা হবে। এই ধরনের চাষ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল নয়, বরং জলসেচের উপর নির্ভরশীল। গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে এই ধরনের ফসলের উদাহরণ। একে বলা হয় রবি ফসল। অর্থাৎ ফসল প্রধানত ঋতুভিত্তিক দু ধরনের, খারিফ ফসল এবং রবি ফসল। তবে ইদানিং কোনো খাদ্যের চাহিদা এতটাই বেড়ে গেছে এবং পরিবেশের নানা জায়গায় এত পরিবর্তন ঘটেছে এবং কৃষি সহায়ক ব্যবস্থার উন্নতি ঘটায় যে ফসলকে আগে যে ধরনের শ্রেণীভুক্ত করা হতো তা আর আজকাল করা যাচ্ছে না। তোমরা বাজারে গেলেই দেখবে শীতের ফসল গরমের দিনেও পাওয়া যায়, গরমের ফসল শীতের দিনেও পাওয়া যায়। অর্থাৎ ফসল উৎপাদন ব্যবস্থায় ধীরে ধীরে একটি পরিবর্তন আসছে। এখানে আবার তোমাদের জন্য কিছু কাজ দেওয়া হয়েছে। দেখো, খারিফ ফসলগুলো চেনো, ধান, সয়াবিন, পিজিয়ান পি, তুলো, মটর, গ্রিন গ্রাম, এবং রবি শস্যগুলো চেনো, গম, ওট, চিকপি, মাস্টার্ড অর্থাৎ সর্ষে, অ্যালমন্ড এবং ব্রকলি। তোমরা এই ধরনের আরেকটি সুন্দর তালিকা তৈরি করে তার নিচে এই ধরনের শস্যের নাম লিখে এই তালিকাটিকে আরো দীর্ঘায়িত করতে পারো। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যে কৃষি ব্যবস্থা কেমন ছিল আগে এবং সময়ের সঙ্গে সঙ্গে কৃষি ব্যবস্থা কিভাবে বদলেছে। দেখো, মানুষ একসময় ছিল হান্টার গ্যাদারার্স, অর্থাৎ শিকারী এবং সংগ্রাহক। বেরি জাতীয় ফল তারা সংগ্রহ করত। তারপরে ব্রোঞ্জ যুগ এলো, কিছু যন্ত্রপাতি তৈরি হলো। তারপরে ক্রমাগত মানুষ কি করতে লাগলো, কোনো নদীর তীরবর্তী অঞ্চলে তারা নিজেদের সেটেল করলো। সেটেল করার পর কি হলো, বন্যার জলের সঙ্গে বা হাওয়ায় কোনো গাছের বীজ কোনো অঞ্চলে এসে যখন পড়তো, সেখান থেকে পরবর্তীকালে ওই ফসল উৎপাদন হতো। এবং মানুষ যখন ফসলের স্বাদ নিতে থাকলো, তারা কি করলো, ভবিষ্যতের জন্য কিছু বীজকে তারা জমা করে রাখলো, যা দিয়ে পরবর্তীকালে তারা চাষবাস করতে পারে। এরপর লোহার যুগ এলো,
বিভিন্ন ধরনের কৃষি সহায়ক যন্ত্রপাতি তৈরি হলো, যা দিয়ে মাটি খোঁড়া যায়, যা দিয়ে বীজ বপন করা যায়, যা দিয়ে জলসেচ করা যায়। ফলে কৃষি ব্যবস্থা ক্রমশ সম্প্রসারিত হলো এবং এই কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হলো পশুপালন। মানুষ বিভিন্ন বন্য প্রাণীকে ডোমেস্টিকেট বা গৃহপালিত করতে লাগলো। গৃহপালিত প্রাণীর প্রজননের ফলে তাদের সংখ্যা যখন বেড়ে গেল, তখন কিছু প্রাণীকে তারা খাদ্যের কাজে ব্যবহার করলো আর বাকি প্রাণীকে তারা চাষের কাজে ব্যবহার করলো। মানুষ আস্তে আস্তে শিকারী এবং সংগ্রাহক থেকে কৃষিজীবী মানুষে রূপান্তরিত হলো। আমরা একদম শেষ ছবিতে দেখতে পাচ্ছি যে শ্রমনির্ভর কৃষি অর্থাৎ লেবার ইন্টেন্সিভ এগ্রিকালচার, যেখানে মানুষ কৃষিকে তার প্রধান জীবিকা হিসেবে ব্যবহার করতে শিখলো। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যে ভারতবর্ষের নিরিখে কৃষি ব্যবস্থা কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। স্বাধীনতার ঠিক আগে 1940-এর দশকে আমরা প্রধান আমাদের লক্ষ্য ছিল কি করে এত মানুষকে আমরা খাওয়াবো, অর্থাৎ গ্রো মোর ফুড ক্যাম্পেইন, বেশি করে খাদ্য তৈরি করতে হবে। তাহলে খাদ্য তৈরি করতে গেলে কৃষি জমির সঙ্গে পুকুর আছে, নদী আছে, খালবিল যুক্ত আছে, সেখানে মাছ চাষ হয়, অর্থাৎ কৃষির সঙ্গে প্রাণী দুটোকে একসঙ্গে যুক্ত করে 1950-এর দশকে আমরা ইন্টিগ্রেটেড প্রোডাকশন প্রোগ্রামের দিকে গেলাম। 1960-এর দশকে ঐতিহাসিক এবং এক বৈপ্লবিক পরিবর্তন হলো। কি হলো? উচ্চ ফলনশীল বীজ এলো, জলসেচ ব্যবস্থা সম্প্রসারিত হলো, সার এলো, কীটনাশক এলো এবং এগুলো ব্যবহারের ফলে ফসল উৎপাদন অনেকটা বেড়ে গেল। ভারতের নানান জায়গায় প্রচুর রাসায়নিক সার কারখানা হলো, একে আমরা বলছি গ্রে রিভলিউশন। তারপর 1965 থেকে 2005 খাদ্যের ধরন বদলাতে লাগলো, আলু উৎপাদনের উপর জোর দেওয়া হলো রাউন্ড রেভলিউশন। 1970-এর দশকে পেঁয়াজ, ওষুধি গাছ এবং চিংড়ি উৎপাদনের উপর জোর দেওয়া হলো, নাম দেওয়া হলো পিঙ্ক রেভলিউশন। তারপরের দশকে বাচ্চাদের দুধ দিতে হবে, শুরু হলো হোয়াইট রেভলিউশনারি অপারেশন ফ্লাড বা মিল্ক প্রোডাকশন। এর পরে দশকে কৃষি থেকে অ্যানিমেল হাজবেন্ড্রির দিকে আমরা ঝুঁকে গেলাম এবং মাছ উৎপাদনের উপর আমরা গুরুত্ব দিলাম বহু বছর, প্রায় 25 বছর আমরা ব্লু রেভলিউশন বা ফিশিং এর উপর গুরুত্ব দিয়েছি। এরপর আমরা আরেকটি কৃষিজাত পণ্যের উপর গুরুত্ব দিলাম, সেটি হচ্ছে টমেটো, নাম দিলাম রেড রেভলিউশন। 1986 থেকে 1990 আমরা তৈলবীজ উৎপাদনকারী গাছের উপর জোর দিলাম, নাম দিলাম ইয়েলো রেভলিউশন। এরপরে আমরা নন কনভেনশনাল প্রোডাক্ট বা লেদার যে সমস্ত প্রাণী থেকে পাওয়া যায় তার উপর নজর দিলাম, নাম দিলাম ব্রাউন রেভলিউশন। এরপর আমরা আবার সেই পুরোনো দিনে আমাদের ব্যাগ, চটের থলি তৈরি করতে যা লাগতো জুট, সেই জুটের উপর আমরা আবার জোর দিলাম 1990-এর দশকে, নাম দিলাম গোল্ডেন ফাইবার রেভলিউশন। 1991 থেকে 2003 আমরা বাগিচা ফসল এবং মধু উৎপাদন ও ফল উৎপাদনের উপর জোর দিলাম, নাম ছিল গোল্ডেন রেভলিউশন। 2000-এর পর আমরা ডিম উৎপাদন এবং তুলো উৎপাদনের উপর জোর দিয়েছি, সিলভার রেভলিউশন এবং সিলভার ফাইবার রেভলিউশন। এরপর আমাদের পেট্রোলিয়াম জাত দ্রব্য উৎপাদনের উপর আমরা প্রচুর জোর দিয়েছি, তার নাম দিয়েছি ব্ল্যাক রেভলিউশন। এবং তারপরে এই আমাদের ভারতবর্ষের প্রায় 120 থেকে 140 কোটি লোকের স্বাস্থ্যের প্রধান যে চাহিদা প্রোটিন, সে প্রোটিন উৎপাদনে জোর দিয়েছি, নাম দিলাম প্রোটিন রেভলিউশন। এখন যে ব্যবস্থাটি চলছে সে ব্যবস্থাটি হচ্ছে আমরা অত্যধিক সার, কীটনাশক ব্যবহারের ফলে জল অত্যধিকভাবে তোলার ফলে কৃষি ব্যবস্থা বিপন্ন হয়ে পড়েছে, বহু জায়গায় কৃষি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই কৃষি ব্যবস্থার মধ্যে সবুজের ভাব ফিরিয়ে আনার জন্য আমরা নাম দিয়েছি এভারগ্রিন রেভলিউশন, অর্থাৎ ওভারঅল প্রোডাকশন অফ এগ্রিকালচার। এই গেল ভারতবর্ষের কৃষি ইতিহাসের একটি সংক্ষিপ্ত ধারণা। এখন
তোমাকে যদি বলা হয় যে ফসল উৎপাদন করতে হবে, তুমি কোথা থেকে শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে? আমরা যে ফসল বাড়িতে বাবা বাজারের ব্যাগে করে নিয়ে আসেন, সেটা এন্ড প্রোডাক্ট বা ফিনিশড প্রোডাক্ট। তাহলে ফিনিশড প্রোডাক্ট পেতে গেলে আমাদের প্রথম কি করতে হবে? আমাদের চাষ করার জন্য যে প্রাথমিক চাহিদা সেটা হচ্ছে জমি। সেই জমির মাটি তৈরি করতে হবে। তাহলে মাটি তৈরি হয়ে যাওয়ার পর আমাদের বীজ বপন করতে হবে বা বীজ বুনতে হবে। বীজ বোনার পর বীজের যাতে অঙ্কুরোদ্গম হয়, তাড়াতাড়ি গাছ বড় হয়, গাছ যাতে খাদ্য তৈরি করতে পারে, তাহলে জমিতে যাতে জলের অভাব না হয় জলসেচ করতে হবে। এরপর কি? এরপর আমরা কাঙ্ক্ষিত মানের ফসল চাই, অর্থাৎ তাতে যেন সব ধরনের গুণাগুণ থাকে। তাহলে তার জন্য কি করতে হবে? বিভিন্ন খনিজ মৌলযুক্ত সার প্রয়োগ করতে হবে। তাহলে এই করে গাছ যখন বড় হয়ে গেল, গাছে যখন ফল এলো, বীজ এলো, তা খাওয়ার জন্য কীটপতঙ্গ বা পেস্ট তারাও কিন্তু জমির উপর ঝাঁপিয়ে পড়ে, যেমন পঙ্গপাল। এই ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানোর জন্য আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। আরেকটি জিনিস, তুমি যখন জমি তৈরি করেছো, জমির মাটির উর্বরতা বাড়িয়ে দিয়েছো, জলসেচ করেছো, তাহলে ওই যে অপরচুনিস্টিক কিছু প্ল্যান্ট আছে যারা ফসল নয়, নন ক্রপ, তারাও কিন্তু একই সঙ্গে এসে জমিতে ওই ফসল উৎপাদনকারী গাছগুলোর সঙ্গে তরতর করে বাড়ছে। তাহলে এরা ফসলের জমির বোঝা, এদের আমরা বলি আগাছা। এই আগাছাও তোমাকে দমন করতে হবে। তাহলে আগাছা দমন করার পর আমরা দেখেছি যে প্রায় ৩-৪ মাসের মধ্যে এক একটি ফসল তার পরিণত অবস্থায় পৌঁছয়। পরিণত অবস্থায় পৌঁছলে আমরা ফসল ক্ষেত থেকে তুলে ফেলবো। তারপর নির্দিষ্ট কিছু পাত্রে বা গুদাম ঘরে বা নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে ফসল দীর্ঘদিন সঞ্চয় করে রাখবো, যাতে যদি কোনো বিপর্যয় হয় বা সারা বছর রেশন ব্যবস্থাকে চালু রাখার জন্য আমরা এই সঞ্চিত ফসলকে ব্যবহার করব। এবার দেখো, তুমি যদি একজন চাষি হও, তুমি প্রথমেই কি করবে? যে মাটি দেখে, জলবায়ু দেখে এবং ভূমির প্রকৃতি দেখে তুমি ঠিক করবে যে কি ধরনের ফসল এই জমিতে চাষ করা যায়। অর্থাৎ তোমার প্রথম কাজ হবে কোন ধরনের মাটিতে, কোন ঋতুতে কোন ধরনের ফসল চাষ করব, তাকে বলা হয় ক্রপ সিলেকশন। এবার কি করব? ক্রপ সিলেকশন করার পর যে মাটি রয়েছে, তুমি মাটি দেখতে গিয়ে দেখলে যে মাটিতে উঁচু নিচু মাটি রয়েছে, মাটি সার নেই, পাথুরে অনেক ভাগ রয়েছে, তাহলে এই মাটিটাকে খোঁড়া দরকার এবং মাটিটাকে সমান করা দরকার। তাহলে প্লাউইং অ্যান্ড লেভেলিং, এই দুটো হচ্ছে সয়েল প্রিপারেশন বা ল্যান্ড প্রিপারেশনের দুটো ধাপ। তুমি দ্বিতীয় ধাপে কি করবে? মাটি তৈরি করবে। তাহলে প্রথম ধাপ শস্য নির্বাচন, দ্বিতীয় ধাপ হচ্ছে জমি তৈরি। দেখো এখানে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমরা এখন খুব সহজেই বিস্তৃত জমি আমরা কি করতে পারি? মাটি তৈরি করতে পারি। সুদূর কাল থেকে কি হয়েছে, বনবাসী মানুষ যখন বনের ফল বা মাটির তলার কোনো জিনিসের উপর নির্ভরশীল ছিল বা পশুর মাংস খেত, ততদিন তারা বনবাসী ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গরম এর ভাগ বেড়েছে, বনভূমির প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে, বা মানুষ বনভূমি কেটে সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাকে কৃষি জমিতে রূপান্তর করেছে। তাহলে কৃষি জমিতে যদি ফসল ফলাতে হয়, মানুষ প্রথম হাতের সাহায্যে কাজ করেছে, সম্ভব হয়নি এত বড় জমি চাষ করা। তারপর জন্তুদের ব্যবহার করেছে, তাতেও সম্ভব হয়নি। তারপর আস্তে আস্তে তারা যান্ত্রিক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়েছে। অর্থাৎ একদিকে টেকনোলজির পরিবর্তন হচ্ছে, ধাতুর নতুন নতুন ব্যবহার মানুষ জানছে এবং সেই ধাতুকে ব্যবহার করে নতুন নতুন যন্ত্র তৈরি হচ্ছে, আর সেই যন্ত্রের প্রয়োগ হচ্ছে কৃষিক্ষেত্রে। অর্থাৎ গবেষণাকে মানুষ রাসায়নিক ক্ষেত্র থেকে আস্তে আস্তে নিয়ে আসছেন কৃষি জমিতে। মেকানাইজেশন অফ এগ্রিকালচার সম্ভব হচ্ছে। এরপর আমরা কি করব? আমরা
বীজ আগের বছর যেগুলো আমরা জমিয়ে রেখেছিলাম বা গাছ থেকে পেয়েছি, সেই কিছু বীজ আমরা আগে নেব। বীজ নিয়ে কি করব? বীজগুলো দেখব ভালো না মন্দ। আমরা জলের পাত্রের মধ্যে বীজগুলোকে ডুবিয়ে দেখব যে বীজগুলো হালকা, অর্থাৎ পোরাস, কোনো ইনফেকশন হয়েছে, কোনো বীজে সংক্রমণ হয়েছে, বা যে বীজের ভেতরে প্রোটিনের ভাগ কমে গেছে সেগুলো ভেসে উপরের দিকে উঠে এসছে, এগুলোকে আমরা ফেলে দেব। এবং যে বীজগুলো ভালো জল শোষণ করেছে, তলায় থিতিয়ে পড়েছে, এই ধরনের ভালো বীজ আমরা সংগ্রহ করে আমরা জমিতে ফেলবো। তাহলে জমিতে যখন আমরা বীজ ফেলবো তখন আমরা কি করতে পারি? আমরা হাত দিয়ে বহু দূর পর্যন্ত বীজ ছড়িয়ে দিতে পারি, আমরা ড্রিলিং মেশিনের সাহায্যে বীজ ছড়িয়ে দিতে পারি, আমরা কাল্টিভেটরের সাহায্যে ছড়াতে পারি। তাহলে বীজ ছড়ানোর সময় আমাদের দুটো জিনিস দেখতে হবে, এক, বীজের কোয়ালিটি এবং বীজ যাতে সংক্রামিত না হয়। এই জন্য বীজ ছড়ানোর আগে বীজগুলোকে অনেক সময় অনেক রাসায়নিক পদার্থে ধুয়ে নিতে হয়। ধুয়ে নিলে কি হয়? ওই রাসায়নিক পদার্থ লেগে থাকার জন্য সহজে ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় না। আরেকটি জিনিস, আমি যদি যন্ত্রের সাহায্যে বীজ মাটিতে ফেলি তাহলে কি হতে পারে? বীজগুলো মাটির গভীরে চলে যায়। মাটির গভীরে গেলে কি হয়? পাখি বা পতঙ্গ জাতীয় প্রাণীরা সহজে বীজের সন্ধান পায় না, অর্থাৎ আমার ক্ষতির সম্ভাবনা কমে। এরপর আমরা কি করব? বীজ তো মাটিতে ফেলেছি, তাহলে বীজের অঙ্কুরোদ্গম করা প্রয়োজন। তাহলে বীজের অঙ্কুরোদ্গমের জন্য এবং মাটিতে যাতে পুষ্টি পদার্থ সহজে গুলে যেতে পারে, যাতে ভবিষ্যতের ফসল ওই গুলে যাওয়া পুষ্টি পদার্থ নিতে পারে, এই জন্য মাটিতে জল থাকা প্রয়োজন। তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আগের দিনে কি ছিল? জমি বৃষ্টি নির্ভর ছিল, অর্থাৎ যতদিন বর্ষাকাল ততদিন মাঠে পর্যাপ্ত জল, মাটি ভিজে আছে, কিন্তু তারপরেই যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন মাটি আর ভিজে থাকে না, ফলে জমিতে ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়ে, অর্থাৎ জমিগুলো ছিল এক ফসলি। তারপরে কি হলো? আমরা নদী থেকে খাল কেটে, পুকুর বা বড় হ্রদ থেকে আমরা জল এনে জমিতে পাইপের মাধ্যমে সরবরাহ করার ব্যবস্থা শুরু করলাম। এবং শেষ পর্যন্ত আমরা এতদিন পর্যন্ত কৃষিক্ষেত্রে যে জল ব্যবহৃত ছিল সেটা ছিল মাটির ওপরের জল, সারফেস ওয়াটার। কিন্তু সারফেস ওয়াটারের সরবরাহ অনিশ্চিত হয়ে যাওয়ায় আমরা আস্তে আস্তে কি করলাম? মাটির তলার দিকে সঞ্চিত জল, তার উপর নজর পড়লো। আমরা কুয়ো তৈরি করলাম, নলকূপ তৈরি করলাম, তার সঙ্গে যান্ত্রিক ব্যবস্থাকে, মোটরকে যুক্ত করে দিলাম এবং সেই জলকে আমরা মাটি ভেজানো বা সিঞ্চনের কাজে ব্যবহার করতে লাগলাম। আমাদের কৃষি ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এলো, অর্থাৎ ইরিগেশন ব্যবস্থার চালু হলো। আমরা যেই জমিতে জল পর্যাপ্ত পরিমাণে মাটি পেয়ে গেল, তাহলে বীজের অঙ্কুরোদ্গম হলো। এইবার এর দ্রুত বৃদ্ধি দরকার। দ্রুত বৃদ্ধির জন্য আমাদের খনিজ মৌল প্রয়োজন। তিনটে খনিজ মৌল প্রধানত প্রয়োজন: নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এছাড়াও সালফার প্রচুর পরিমাণে লাগে। তাহলে এই ধরনের মুখ্য মৌল, এবং এছাড়াও লাগে বোরন, মলিবডেনাম, কপার, ম্যাঙ্গানিজ। তাহলে এই ধরনের মৌল সবসময় তো সব মাটিতে পাওয়া যায় না। আর আগের বার যদি চাষ হয় তাহলে কি হয়? যে ফসল উৎপাদন হয়েছিল তারা মাটির এই মৌলগুলোকে ব্যবহার করে ফেলেছে, সুতরাং মাটি নিঃস্ব বা গরিব হয়ে গেছে। তাহলে গরিব মাটিকে আমি আবার কি করে সমৃদ্ধশালী, ধনশালী করব? আমি কি করব? যে এই মাটিগুলোতে প্রচুর পরিমাণে আমি বাইরে থেকে সার দেব। তাহলে এই সার সরবরাহ ব্যবস্থা আমারকে নিশ্চিতভাবে করতে হবে। সার দুরকম হতে পারে। এক ধরনের সার হতে পারে পচা গলা উদ্ভিদ বা প্রাণী, তাদের বলবো জৈব সার। আরেক ধরনের সার হচ্ছে রাসায়নিক কারখানায় তৈরি সার, যাকে আমরা বলবো অজৈব সার। এই অজৈব সার
প্রধানত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ। তোমরা জানো যে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতবর্ষে অসংখ্য রাসায়নিক সার কারখানা তৈরি হয়েছে। সেখানে সালফেট, ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট, ইউরিয়া জাতীয় সার তৈরি হয়েছে। তোমরা জানো তোমাদের কৃষক বন্ধুরা বস্তায় করে একটি সার নিয়ে যায় যার নাম সুফলা। এই রাসায়নিক সার ব্যবহারের ফলে কৃষি ব্যবস্থায় উৎপাদনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসছে। এক ফসলি জমি বহু ফসলি জমিতে পরিবর্তিত হয়েছে। জমির ক্ষেত্রফল ভিত্তিক উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু যে রাসায়নিক সার তোমরা ছবিতে দেখছো যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা কি জমির যতটা পরিমাণ তার সঙ্গে সম্পর্কযুক্ত, না কোনো কোনো ক্ষেত্রে অধিক ফসলের আশায় কৃষক বেশি পরিমাণে সার দিয়ে দিয়েছেন? আমরা অনেক ক্ষেত্রেই বেশি পরিমাণে সার জমিতে দিয়ে ফেলেছি। কি হয়েছে? ফসল যখন তুলে ফেলেছি ওই সারগুলো কিন্তু জমিতেই রয়ে গেছে। তারপর বর্ষাকাল এসছে, বর্ষার জলে ধুয়ে এই রাসায়নিক সার পুকুরে, নদীতে, হ্রদে গিয়ে মিশেছে। তাহলে এটি যেমন ফসলের পুষ্টি যোগায়, তাহলে নদী, পুকুর বা হ্রদের জলেরও এগুলো পুষ্টি যোগালে কি হবে? জলে যে শ্যাওলা থাকে তা প্রচুর পরিমাণে সংখ্যায় বেড়ে গিয়ে জলের রং সবুজ হয়ে যায়। তাহলে এই ধরনের শ্যাওলার শ্বাসকার্যের জন্য যে অক্সিজেন লাগে, সেই অক্সিজেন তারা কোথা থেকে নেবে? জল থেকে। কিন্তু অক্সিজেনের জলে দ্রবীভূত হওয়ার ক্ষমতা খুব কম। তাহলে যে পরিমাণ অক্সিজেন আছে সেই পরিমাণ অক্সিজেন ব্যবহার করে একদিকে যেমন শ্যাওলাকে বাঁচতে হবে, তেমনি জলের যে জীব, মাছ, চিংড়ি, কাঁকড়া, এদেরও বাঁচতে হবে। অর্থাৎ অক্সিজেন নিয়ে একটা কম্পিটিশন বা প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় মাছ, কাঁকড়া, চিংড়ি এরা হেরে যায় এবং তারা কিছুদিনের মধ্যেই শ্বাসকষ্টে মারা গিয়ে পুকুরের উপর তারা ভেসে ওঠে। ভেসে উঠলে কি হয়? তারা পচে যায় এবং ওই ধরনের পুকুর আর ভবিষ্যতে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এই ঘটনাকে বলে ইউট্রফিকেশন। তাহলে ভারতের কৃষি ব্যবস্থায় আমরা রাসায়নিক সার ব্যবহারের ফলে কি দেখলাম? যে উৎপাদন বাড়লো, কিন্তু জল যে আমাদের প্রধান ব্যবহার্য জিনিস, তার যে উৎস, মিষ্টি জলের উৎসগুলো আস্তে আস্তে ধ্বংস হতে লাগলো। এটি একটি অশনি সংকেত। এরপর গাছ বড় হয়ে গেছে। দেখো, বড় হওয়ার পর কি হয়েছে? নানান ধরনের পোকা গাছগুলোর উপর আক্রমণ করতে শুরু করেছে। কোনো কোনো পোকা গাছের কাণ্ডের রস খেয়ে ফেলে, স্টেম বোরার। কেউ কেউ পাতা কেটে ফেলে, লিপ কাটার। কেউ কেউ পাতার উপর নানান ছোপ ফেলে। আলুর ক্ষেত্রে এক ধরনের রোগ হয়, তাকে বলে লেট ব্লাইট ডিজিজ অফ পটেটো। গমের ক্ষেত্রে কি হয়? ব্ল্যাক রাস্ট রোগ। ধানের ক্ষেত্রে হয় স্টেম বোরারের রোগ। তাহলে আমাদের যে ফসলের চাহিদা তা মেটানোর জন্য আমরা প্রধানত এই ধরনের ফসলগুলোর উপর বেশি পরিমাণে নির্ভরশীল। কিন্তু সেগুলো যদি খেতেই নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি করে এত মানুষের চাহিদা মেটাবো? তাহলে আমাদের পোকাদের মারতে হবে। তাহলে যে ধরনের পোকারা ফসলের ক্ষতি করে তাদের বলা হয় পেস্ট। কাদের পেস্ট বলবো? যদি আমার একটা জমিতে যে পরিমাণ ফসল উৎপন্ন হওয়ার কথা, সম্ভাব্য ফসল, তার 5% বা তার বেশি ফসল যদি পোকায় খেয়ে নষ্ট করে দেয়, তাহলে তাদের বলবো পেস্ট। তাহলে এই পেস্ট মারার জন্য যে রাসায়নিক পদার্থ তৈরি করা হলো তাকে বলবো আমরা পেস্টিসাইড। দেখো, এখানে ছবিতে দেখানো হচ্ছে পেস্টিসাইড স্প্রে করা হচ্ছে। অর্থাৎ গাছের পাতার উপর পেস্টিসাইডের একটা ফিল্ম বা লেয়ার তৈরি হচ্ছে। কোনো পোকা যদি গাছের পাতা খেতে আসে, তাহলে পোকার সংস্পর্শে এলো এই ধরনের, এবং এই পাতা খেয়ে, ফল খেয়ে পোকা মারা গেল। এই ধরনের কীটনাশককে বলবো কন্টাক্ট ইনসেকটিসাইড। আর কিছু কীটনাশক দেখো মাটির তলায় অর্থাৎ জমিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেগুলো উদ্ভিদ শোষণ করবে, তার দিয়ে গিয়ে সারা উদ্ভিদে ছড়িয়ে পড়বে এবং গাছের প্রতিরোধ ক্ষমতা, এদের বলা হয় সিস্টেমিক ইনসেকটিসাইড। আর কিছু কিছু পেস্টিসাইড আছে যেগুলো বাতাসে স্প্রে করা হয়, অর্থাৎ পোকাদের চলাচলের সময় তারা যদি
যেমন ক্যালসিয়াম অ্যাগানাইড, মিথাইল ব্রোমাইড, এই ধরনের কীটনাশককে বলে ফিউমিগ্যান্ট। তাহলে 3 ধরনের রাসায়নিক কীটনাশকের কথা আমরা জানলাম, কন্টাক্ট ইনসেকটিসাইড, সিস্টেমিক ইনসেকটিসাইড এবং ফিউমিগ্যান্টস। কি হলো, আমরা পতঙ্গদের বহুলভাবে দমন করতে সমর্থ হলাম কিছুদিন পর্যন্ত। এরপর কি করলো, এই পতঙ্গরা, ক্ষতিকারক পতঙ্গরা যত পেস্টিসাইডের মুখোমুখি হতে লাগলো, পেস্টিসাইড খেয়ে হজম করে ফেললো। তাহলে খেয়ে হজম করলে কি হবে, তাদের শরীরের মধ্যে এই পেস্টিসাইডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জন্ম হবে, রেজিস্ট্যান্স তৈরি হলো। তাহলে আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন পেস্টিসাইড তৈরি করা প্রয়োজন। তাহলে সেই পেস্টিসাইড যদি জমিতে আমি দেই, তাহলে জমির উর্বরতা আস্তে আস্তে কমতে লাগলো। আর এই যে পেস্টিসাইড গুলো আমরা ব্যবহার করছি, এই পেস্টিসাইডের রেসিডিউ বা অবশিষ্ট অংশ যখন জমিতে থেকে যায়, সেগুলো কিন্তু সহজে ভাঙে না, পরিবেশের সঙ্গে তারা সহজে মিশে যায় না। এরা কি হয়, এরা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে প্রবেশ করতে থাকে এবং জমা হতে থাকে। একে বলে বায়ো অ্যাকুমুলেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন, জৈব সঞ্চয় এবং জৈব বিবর্ধন। প্রধানত ক্লোরিন জাতীয় পদার্থ দিয়ে এই ধরনের কীটনাশক তৈরি করা হয়, যেমন একটি কীটনাশক হচ্ছে ডিডিটি। তাহলে এরা যখন এই খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে একটি খাদ্য স্তর থেকে, একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে যায়, তাহলে এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের কোনো উৎসেচক দিয়ে ভাঙা যায় না, আর এটা ফ্যাট সলভেন্ট বা লিপিড সলভেন্ট। অর্থাৎ যে প্রাণীতে যত ফ্যাটের পরিমাণ বেশি, তার দেহের কলায় তত বেশি পরিমাণে এই ধরনের কীটনাশক জমা হবে। তাহলে জমা হলে কি হয়, হাড়ের ক্ষতি হয়, রক্তের ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়, প্রজনন ক্ষমতা নষ্ট হয়, বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। অর্থাৎ পেস্টিসাইড ব্যবহারের ফলে আমাদের সমাজে একটি বিরাট বিপর্যয় নেমে এসছে, বিশেষ করে কৃষকদের পরিবারে, যারা সরাসরি এই পেস্টিসাইডের সংস্পর্শে আসছেন। তাহলে কি চাষবাস বন্ধ হয়ে যাবে? কৃষি ব্যবস্থাকে আমরা কি বাঁচিয়ে রাখতে পারবো না? মানুষ তার উষাকাল থেকেই উদ্ভাবনী ক্ষমতাযুক্ত। মানুষ পর্যবেক্ষণ করেছে যে এমন কতগুলো পোকা আছে, যে পোকাগুলো এই ক্ষতিকারক পোকার ডিম বা লার্ভাকে খেয়ে ফেলে। আবার কিছু কিছু অণুজীব আছে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, তারা এই ধরনের ক্ষতিকারক পোকার দেহে যদি ঢোকানো যায়, তবে রোগ সৃষ্টি করতে পারে। তাহলে এই ধরনের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা কৃষিক্ষেত্রে লাগু করার প্রচেষ্টা ইতিমধ্যেই শুরু হয়েছে। তাকে আমরা বলছি বায়ো কন্ট্রোল অফ পেস্ট। 2 ধরনের আমরা বায়ো কন্ট্রোল ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে প্রিডেটর বা খাদক পোকা দিয়ে, পাখি দিয়ে আমরা ক্ষতিকারক পোকাদের মেরে ফেলার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে বায়ো প্যারাসাইট, যারা রোগ সৃষ্টি করছে এই ধরনের ক্ষতিকারক পোকাদের দেহে। এর ফলে আরেকটি যেটা উপকার আমরা আগামী দিনে পেতে পারি, আমরা যে পেস্টিসাইড গুলো তৈরি করেছিলাম সেগুলো টার্গেট স্পিসিস বা লক্ষ্য প্রজাতিকে মারার জন্য, কিন্তু পেস্টিসাইড তৈরির সময় আমরা জানতাম না যেগুলো নন টার্গেট প্রজাতিকেও মেরে ফেলতে পারে। সেই নন টার্গেট দুটো প্রজাতি হচ্ছে মৌমাছি এবং প্রজাপতি, যারা পলিনেটিং এজেন্ট বা পরাগ মিলনে সাহায্য করে। এখন এই দীর্ঘদিন অপরিমিতভাবে পেস্টিসাইড ব্যবহারের ফলে মৌমাছির সংখ্যা দ্রুত কমছে, প্রজাপতির সংখ্যা দ্রুত কমছে। এখন এরা যদি আগামী দিনে বিলুপ্ত হয়ে যায়, পুরো সভ্যতাটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে। তাই অবিলম্বে আমাদের কৃষি ব্যবস্থায় রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশকের দীর্ঘমেয়াদী ব্যবহার করা প্রয়োজন, যাতে এই নন টার্গেট প্রজাতিগুলোকে বাঁচানো যায়। এরপর আমরা ফসল উৎপাদন করে ফেলেছি। ফসল উৎপাদন করার পর আমরা ফসল কাটবো। ফসল কেটে আমরা ফসলকে শোকাবো। তারপর আমরা দুটো পদ্ধতি, মাড়াই এবং ঝাড়াই, আমরা প্রথম গাছ থেকে ফসলগুলোকে আলাদা করব। তারপর কি করব, তার গায়ে, দানার গায়ে যে ভুসি আছে, সেই ভুসি থেকে দানাটাকে আলাদা করব। দুটি পদ্ধতি, থ্রেশিং এবং উইনোয়িং। আমরা এর পরে কি করব, যে ফসল পেলাম
সেটা জমি থেকে এইবার আমাদের বাজারে, মার্কেটে বা কোনো নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে হবে এবং তাকে সঞ্চয় করে রাখতে হবে। তাহলে ফসলের প্রধান শত্রু হচ্ছে আর্দ্রতা, হিউমিডিটি। যেখানেই ফসলের গায়ে যদি জল লেগে থাকে তাহলে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ হবে এবং ফসল নষ্ট হবে। তাই আমরা আগে কি করব, ফসলকে শুকিয়ে ফেলবো, সান ড্রাইং করব, তারপর চটের থলিতে বা আমাদের আগের দিনে যে শস্যাগার ছিল গোলাঘর, তাতে ফসল রাখবো এবং সে গোলাঘর এমন করে তৈরি করব যাতে তার নির্দিষ্ট তাপমাত্রা থাকে, বায়ু চলাচল নির্দিষ্ট হয় এবং আর্দ্রতার পরিমাণ কমে যায়। তাহলে আর্দ্রতার পরিমাণ কমাতে গেলে আমরা আজকাল এমন ধরনের একটি ব্যবস্থা তৈরি করছি যার নাম সাইলো, যাতে আর্দ্রতা প্রায় শূন্য, তাপমাত্রা একদম নির্দিষ্ট এবং ফসলের মধ্যে যদি কোনো পরজীবী বা যদি কোনো পেস্ট প্রবেশ করে তবে সহজেই যাতে তার মৃত্যু ঘটতে পারে। এবং আমরা অনেক সময় ফসলগুলোকে সঞ্চয় করার আগে তার মধ্যে রাসায়নিক পদার্থ স্প্রে করে দিচ্ছি যাতে এই ধরনের পোকামাকড়ের সংস্পর্শে এলে ফসল নষ্ট না হয়। আমরা এখানে ছবিতে দেখিয়েছি, দেখো কি করে মাটি তৈরি করা হচ্ছে। নিড়ানি, লাঙ্গল এবং কাল্টিভেটারের প্রয়োগ হচ্ছে। একদিকে জমি খোঁড়া হচ্ছে, আরেকদিকে জমি সমান করা হচ্ছে যাতে নিচের পুষ্টি পদার্থযুক্ত মাটির স্তর উপরে উঠে আসে এবং ওপরের যে শুকনো মাটি, ঝুরঝুরে মাটি, তা যেন তলায় চলে যায়। কৃষিক্ষেত্রে এই মাটি তৈরির জন্য বিভিন্ন রকমের যন্ত্র ব্যবহার করা হয়, যেমন ট্রোয়েল, স্পেড, হ্যান্ড কাল্টিভেটর, পিচফর্ক, হো, রেক, অক্সপ্লো, সাবসয়েলার এবং কাল্টিপ্যাকার। এখানে দেখো রোটেটর, ডিস্ক, হ্যারো এবং বিভিন্ন ধরনের রোটো কাল্টিভেটর। আধুনিককরণ যত হচ্ছে কৃষির, যন্ত্রপাতির ব্যবহারের ক্ষেত্রেও তত পরিবর্তন এসছে। অর্থাৎ আস্তে আস্তে কৃষিতে মানুষের শ্রমের জায়গা নিয়ে নিচ্ছে যন্ত্রপাতি। তাহলে আগামী দিনে যন্ত্র নির্ভর যদি কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাহলে এত মানুষ কোথায় যাবেন, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে কি হবে। যন্ত্রের ব্যবহার যত বাড়ছে দেখা যাচ্ছে কৃষকের সংখ্যা তত কমছে এবং কৃষক পরিবারের বহু মানুষ আর কৃষিতে আগ্রহী নন, তারা অন্য পেশায় শিফট করে যাচ্ছেন। এই দিকটা আমাদের গভীরভাবে বুঝতে এবং অধ্যয়ন করতে হবে যে কৃষি ব্যবস্থায় যন্ত্রের ব্যবহার আগামী দিনে আমাদের সামাজিক ব্যবস্থাকে কি করে প্রভাবিত করে। এরপর দেখো জমিতে আমরা নিউট্রিয়েন্ট বা পরিপোষক দিচ্ছি। আমরা কি করতে পারি, ক্রপ রোটেশন করতে পারি, মিক্সড ক্রপিং করতে পারি, ইন্টারক্রপিং করতে পারি বা জমিকে ফেলে রাখতে পারি। আর আমরা জমিতে যে জলসেচ ব্যবস্থা দেই তার কতগুলো প্রথাগত ঐতিহ্যগত ব্যবস্থা আছে এবং কতগুলো আধুনিক ব্যবস্থা আছে। আগের দিনে আমরা পুলি ব্যবস্থা ছিল, রাহাত ব্যবস্থা ছিল, পার্সিয়ান হুইল আমরা ব্যবহার করতাম এবং আধুনিক যে ব্যবস্থা সেই দুটি ব্যবস্থা, একটি স্প্রিংকলার ব্যবস্থা যেখান থেকে একটি পয়েন্ট থেকে জলকে বিন্দু বিন্দু করে সারা জমিতে ছড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ জমির আর্দ্রতা যেন বজায় থাকে। এছাড়া এগুলো পুরোনো দিনের ব্যবস্থা, চেইন পাম্প, দেখো মোয়াট সিস্টেম অফ ইরিগেশন, এরপরে ঢেকলি সিস্টেম অফ ইরিগেশন, রাহাত সিস্টেম অফ ইরিগেশন, আর মডার্ন ব্যবস্থায় দেখো ফারো ইরিগেশন, বেসিন ইরিগেশন, স্প্রিংকলার ব্যবস্থা এবং সর্বশেষ যে আধুনিক ব্যবস্থা আমরা এখন কৃষিতে ব্যবহার করছি তা মরু অঞ্চলের ডেজার্ট কাল্টিভেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল যাতে নষ্ট না হয়, ঠিক মূলের যেটুকু জল প্রয়োজন মূলের উপর জল ফেলা, যেভাবে স্যালাইন ওয়াটার একজন পেশেন্টকে দেওয়া হয় সেই স্যালাইন ওয়াটার দেওয়ার মতো ড্রিপ ইরিগেশন, লো ফ্লো ওয়াটারিং মেথড ইউজিং টিউবস দ্যাট রান অন অর আন্ডারনিথ দ্য সয়েল। ড্রিপ দেওয়ার ফলে কি হয়, মূলের যেটুকু জল প্রয়োজন সেটুকু জলই ব্যবহার করে, ফলে এই ধরনের জলসেচ ব্যবস্থা
অত্যন্ত ওয়াটার এফিশিয়েন্ট ইরিগেশন মেথড আগামী দিনে হয়তো জলসেচ ব্যবস্থার প্রধান জায়গা করে নেবে এই ড্রিপ ইরিগেশন। আমরা জমিতে যে সার ব্যবহার করেছি তার ছবি দেখাচ্ছি, দেখো এগুলো উদ্ভিদ বা প্রাণীর পচনশীল পদার্থ দিয়ে তৈরি। এতে হিউমাসের পরিমাণ বেশি, যা মাটির কণাগুলোকে দীর্ঘ সময় কাছাকাছি ধরে রাখে, মাটিতে জলের পরিমাণ বাড়ায়, মাটির উর্বরতা বাড়ায় এবং চাষের বন্ধু কেঁচোর সংখ্যা বাড়ায়। আমরা ডান দিকে দেখাচ্ছি, দেখো সেই রাসায়নিক সার ব্যবহার। আমরা আগেই আলোচনা করেছি যে এই ফার্টিলাইজার বা রাসায়নিক সার কি হয়, দ্রুত কাজ করে, উদ্ভিদ দ্রুত তাদের শোষণ করে নেয়, নিউট্রিয়েন্ট স্পেসিফিক, পুষ্টি তাদের নির্দিষ্ট এবং কম্প্যাক্ট, কিন্তু তা ব্যবহারের ফলে আগেও আমরা আলোচনা করেছি, এখন তোমরা দেখো যে সয়েল কেমিস্ট্রি অর্থাৎ মাটির রাসায়নিক যে গঠন সেটা নষ্ট হয়ে যায়। মাটি হয় খুব আম্লিক বা খুব ক্ষারীয় হয়, মাটিতে যে জীবাণুগুলো বাস করে যারা মাটির উর্বরতা বজায় রাখে তারা মারা যায়, মাটির সছিদ্রতা কমায়, মাটির যে খাদ্য শৃঙ্খল সেই খাদ্য শৃঙ্খল নষ্ট করে এবং মানুষের শরীরের উপরও তারা নানা পার্শ্ব প্রভাব ফলে। আমরা যে জৈব সার ব্যবহার করছি তা কি করে, জমির ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বা জল ধরে রাখার ক্ষমতা বাড়ায়, মাটির যে গঠন টেক্সচারকে উন্নত করে, মাটিতে যে মাইক্রো অর্গানিজম থাকে তার গ্রোথ বাড়িয়ে দেয়, মাটির বায়ু চলাচল ক্ষমতা বাড়ায় এবং জমিতে জৈব পদার্থ বা হিউমাসের পরিমাণ বাড়ায়। তাহলে আমরা যদি প্রচুর পরিমাণে আমাদের কিচেন যে ওয়েস্ট সেগুলোকে যদি এই ধরনের সারে রূপান্তরিত করে কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাহলে পরিবেশের উপর এই রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব আমরা অনেকটা কমিয়ে দিতে পারবো। আরেকটি জিনিস এই প্রসঙ্গে আলোচনা করা প্রয়োজন যে এই ম্যানিওর এবং ফার্টিলাইজার ছাড়াও আমরা আজকাল বিভিন্ন ব্যাকটেরিয়াকে আমরা সার হিসাবে ব্যবহার করছি। এদের বলা হয় বায়ো ফার্টিলাইজার, যেমন নাইট্রেট সলুবিলাইজিং ব্যাকটেরিয়া, ফসফেট সলুবিলাইজিং ব্যাকটেরিয়া। এদের আমরা সরাসরি জমিতে ব্যবহার করে মাটিতে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। এদের কোনো রেসিডুয়াল এফেক্ট না থাকায় পরিবেশের উপর কোনো খারাপ প্রভাব পড়ে না। আমরা জমির উর্বরতা বাড়াবো, তাহলে কি করব? আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে একটা জমি চাষ করার পর কিছুদিন ফেলে রাখবো জমিকে খালি, এটাকে বলে ফিল্ড ফ্যালো। আমরা ধানের পর ডাল জাতীয় শস্যের চাষ করব, ক্রপ রোটেশন করব, একই জমিতে এক একটি রোতে এক এক ধরনের ফসলের চাষ করব, মাল্টিপল ক্রপিং করব। আরেকটি জিনিস খুব প্রয়োজন চাষের জন্য, চাষি ভাইরা এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে ফসল উৎপাদন বহু গুণে বেড়ে যায়। অর্থাৎ কোন সময়ে আমি কোন ধরনের বীজ পুঁতব, কোন সময়ে কোন ধরনের সার ব্যবহার করব, অর্থাৎ রাইট টাইম। দ্বিতীয় জিনিস হচ্ছে আমি কোন স্থানে আমি এই ধরনের জিনিস ব্যবহার করব, রাইট প্লেস। থার্ড হচ্ছে কি হারে আমরা এই ধরনের জিনিস ব্যবহার করব, রাইট রেট, এবং কোন জায়গা থেকে আমরা এই ধরনের জিনিস সংগ্রহ করব, রাইট সোর্স। অর্থাৎ একজন চাষির এই 4R প্রিন্সিপল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পরিপোষক বা মাটির পুষ্টি বাড়ানোর জন্য। রাইট টাইম, রাইট প্লেস, রাইট রেট এবং রাইট রিসোর্স। আমরা এরপর কি করব? আমরা খুরপি ব্যবহার করে, সিড ড্রিল দিয়ে বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে 2,4-D নামক রাসায়নিক পদার্থ জমিতে যে আগাছা হয় সেই আগাছাকে আমরা মেরে ফেলবো। আগাছা মারার ক্ষেত্রে যখন আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করব, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যে সমস্ত আগাছা মাটিতে জন্মায় তারা দু ধরনের, একদল একবীজপত্রী, একদল দ্বিবীজপত্রী। তাহলে জমিতে যদি আমি একবীজপত্রী ফসলের চাষ করি তাহলে আগাছা মারবো দ্বিবীজপত্রী আগাছা, আর যদি দ্বিবীজপত্রী ফসলের চাষ করি তাহলে মারবো হচ্ছে একবীজপত্রী আগাছা। তাহলে আগাছানাশক ব্যবহারের আগে এই মূল নীতিটা
আমাদের মাথায় রাখা আবশ্যিক। আমরা ক্রপ ইমপ্রুভমেন্ট করার বা উন্নত করার চেষ্টা করছি কি করে? ফসলের আমরা সাইজ বাড়ানোর চেষ্টা করছি, ফসলের বীজের সংখ্যা কমিয়ে ফ্লেশের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি, তা যাতে নানান স্ট্রেস অর্থাৎ নানান সময় উচ্চ তাপ, উচ্চ অ্যাসিড, উচ্চ ক্ষার, উচ্চ লবণ যুক্ত মাটিতেও যাতে এই ফসল চাষ করা যায়, স্ট্রেস রেজিস্ট্যান্ট হয়, সেই ধরনের ফসলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। এই জন্য আমরা কি করি? বিভিন্ন ভ্যারাইটি খুঁজি, একই গাছের একাধিক ভ্যারাইটির মধ্যে আমরা ক্রস করি, তার থেকে আমরা হাই ইল্ডিং ভ্যারাইটি তৈরি করার চেষ্টা করছি। আর আরেকটি জিনিসের দিকে আমাদের নজর পড়েছে, সেটা হচ্ছে কোনো একটি গাছ তার দেখা যাচ্ছে যে কোনো একটি ব্যবস্থা তার দুর্বল, তাহলে এই ব্যবস্থাটাকে শক্তিশালী করার জন্য অন্য জায়গা থেকে কি আনা দরকার? জিন আনা দরকার। তাহলে একটি যদি গাছ হয় বা ছত্রাক হয়, তার হয়তো একটি জিন আছে যেটি বি গাছে নেই, কিন্তু বি গাছের ক্রপ বা শস্য আমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বি গাছের ক্রপ আমি পাচ্ছি না। কিসের জন্য? তাতে পোকার আক্রমণ হচ্ছে। এখন এই পোকার আক্রমণ প্রতিরোধ করতে গেলে আমি ইনসেকটিসাইড বা কীটনাশক বেশি পরিমাণে ছড়াতে পারবো না, তাতে বায়ো ম্যাগনিফিকেশন হবে, নন টার্গেট প্রজাতি মারা যাবে। তাহলে আমি কি করব? এ গাছের ওই জিন আমি বি গাছের মধ্যে ঢুকিয়ে এমন একটা রাসায়নিক পদার্থ বি গাছে তৈরি করব যেটার সংস্পর্শে এলে ওই পোকারা মারা যাবে। এতে কি হলো? এতদিন ওই বি গাছের যে জিনগত ব্যবস্থা ছিল তা পরিবর্তিত হয়ে গেল। এই ধরনের ক্রপ এখন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাদের বলা হয় জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বা জিএম ক্রপ। আমরা এরকম একটি ক্রপ ইন্ডিয়াতে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে, ছবিতে দেখো তোমরা দেখতে পাচ্ছ, সেটি হলো জিএম কটন, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড কটন। একটি ব্যাকটেরিয়া আছে ব্যাসিলাস থুরিনজেনসিস বলে, তার থেকে বিটি জিন আমরা এই তুলো গাছে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে একটি প্রোটিন তৈরি করেছি, ক্রিস্টাল প্রোটিন। সেই প্রোটিনটা কি হচ্ছে? ইনসেকটিসাইড হিসাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও আমরা বিটি ব্রিঞ্জাল তৈরি করার চেষ্টা করছি, বিটি টমেটো তৈরি করার চেষ্টা করছি, বিটি রাইস তৈরি করার চেষ্টা করছি, বিটি পেপাইয়া তৈরি করার চেষ্টা করছি। ফসল উৎপাদন হচ্ছে, আগামী দিনের বাজারে না হয়তো নানান ধরনের এই জেনেটিক্যালি মডিফাইড ক্রপ আসবে, কিন্তু সব ধরনের ক্রপ সরকার ব্যবহারের অনুমতি দিচ্ছেন না, কারণ আমরা জানি না যে এক প্রজাতির জিন যদি আরেক প্রজাতির উদ্ভিদের জেনেটিক ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তার ফল আউট কি হবে, অর্থাৎ পরিণতি কি হবে। মানুষ এই ধরনের ফসল খেলে মানুষ প্রজননগতভাবে বৈকল্য আসবে না তো? মানুষের সন্তান উৎপাদন ক্ষমতা চিরতরে চলে যাবে না তো? তাই এই জিএম ক্রপ ব্যবহারের আগে অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, অনেক সতর্কতা নেওয়া প্রয়োজন। আমরা এর আগে আলোচনা করেছি, এখানে দেখো হারভেস্টিং মেশিন রয়েছে, এটি মেকানাইজড ব্যবস্থা, আর বাঁদিকে রয়েছে ম্যানুয়াল হারভেস্টিং, কাস্তের সাহায্যে আমরা ফসল তুলছি। আমরা থ্রেশিং বলেছি, উইনোয়িং বলেছি, যে কি করে জমিতে ফসল কাটা হচ্ছে, কেটে তারপর তা থেকে দানা থেকে ভুসিকে আলাদা করা হচ্ছে উইনোয়িং এর মাধ্যমে। আমরা স্টোরেজের ব্যবস্থা বলেছি, দেখো সাইলো দেখা যাচ্ছে, যেখানে বায়ুশূন্য স্থানে ফসলকে আমরা প্রচুর পরিমাণে সংরক্ষণ করছি। লার্জ স্কেল স্টোরেজ আর স্মল স্কেল স্টোরেজের জন্য আমরা মেটালিক বিনস বা জুট ব্যাগ ব্যবহার করছি। তাহলে কৃষি বিজ্ঞান সংক্রান্ত নতুন কি কি শব্দ আমরা শিখলাম? তোমরা কাল্টিভেটরের নাম শুনলে, প্লাউ, হো, রবি ক্রপ, খারিফ ক্রপ, স্প্রিংকলার সিস্টেম, ড্রিপ ইরিগেশন, হারভেস্টিং, ঢেকলি, চেইন পাম্প, এরকম নানা শব্দ শিখলে। দেখো এই এগ্রিকালচার পড়তে গিয়ে তুমি তোমার ইংরেজি ভাষার জ্ঞানও কিন্তু অনেকটা পরিমাণে বাড়িয়ে নিতে পারো। এ নিয়ে তুমি ভবিষ্যতে পত্রিকায় লেখালেখিও করতে পারো। আগামী দিনের কৃষি ব্যবস্থা কেমন ধরনের হতে পারে? তুমি হয়তো ভাবতে পারো যে
আমি যে ধরনের পড়াশুনো করছি, আগামী দিনে যে ধরনের পড়াশুনো আসছে, তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি খুব গুরুত্বপূর্ণ শব্দ, জিআইএস একটি খুব গুরুত্বপূর্ণ শব্দ, ড্রোন একটি গুরুত্বপূর্ণ শব্দ। তাহলে আস্তে আস্তে এই টেকনোলজির অ্যাডভান্সমেন্ট কিন্তু এগ্রিকালচারাল সিস্টেমের মধ্যেও ইন্ট্রোডিউসড হচ্ছে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা কি জানতে পারি? আমরা ওয়েদার ফোরকাস্ট করতে পারি, আমরা ইনসেক্ট ইনফেস্টেশন কখন হতে পারি, সয়েল কন্ডিশন আমরা জানতে পারি, এবং জিআইএস ব্যবস্থা থেকে আমরা আগামী দিনে ম্যাপিং করতে পারি যে কোন ধরনের মাটিতে কোন সময় কোন ধরনের ফসল হতে পারে, ক্রপ ইল্ড কি হতে পারে এটা আমরা ফোরকাস্ট করতে পারি, প্রেসিপিটেশন কত হতে পারে, টেম্পারেচার কি হতে পারে, প্ল্যান্টের হেলথ কি হতে পারে। আমরা ড্রোন থেকে কি করতে পারি? আমরা উইডগুলোকে ধ্বংস করে দিতে পারি, আমরা প্ল্যান্টের হাইট এবং ওয়াটার স্যাচুরেশন বাড়াতে পারি জমির। তাহলে আগামী দিনের এগ্রিকালচারে এই ধরনের রিসেন্ট ডেভেলপমেন্ট যতগুলো হচ্ছে টেকনোলজির, তা কিন্তু এগ্রিকালচারাল সিস্টেম আস্তে আস্তে অ্যাবজর্ব করে নিচ্ছে। পৃথিবীর বহু দেশেই এই ধরনের ব্যবহার শুরু হয়ে গেছে, ভারতও পিছিয়ে নেই, ভারতেও এই ধরনের ব্যবহার বহু রাজ্যের কৃষিতে হচ্ছে। ছবিতে দেখো আমরা দেখতে পাচ্ছি যে রোবট থেকে কি করে ইনসেকটিসাইড স্প্রে করা হচ্ছে, রোবট কি করে জমির লেভেলিং এর কাজ করছে, এবং ওপর থেকে কি করে বীজ ছড়িয়ে দেওয়া হচ্ছে বা জল স্প্রে করা হচ্ছে। তাহলে আগামী দিনের এগ্রিকালচার এই ধরনের ব্যবস্থা কিন্তু বহুল পরিমাণে ব্যবহৃত হবে। আবার একটি সমস্যা, জমিতে যত যন্ত্রের ব্যবহার বাড়ছে তত মানুষের প্রয়োজন কমছে। তাহলে পৃথিবীতে আগামী দিনে এত সংখ্যক মানুষ, তারা কি জীবিকা হিসাবে এই কৃষিকে নির্ভর করে থাকবে? যদি মানুষের জায়গা যন্ত্র নিয়ে নেয়, তাহলে আগামী দিনে কৃষি ব্যবস্থার উৎপাদন কি হবে তোমরা আলোচনা করবে, গভীরভাবে অধ্যয়ন করবে, বোঝার চেষ্টা করবে যে এটি আমাদের সমাজের কাছে মঙ্গল না কোনো বিপদের দিক ডেকে নিয়ে আসছে। ভারতবর্ষে কৃষির আলোচনায় একটি শব্দ বাদ দিলে একদমই অসম্পূর্ণ থেকে যায়, তা হচ্ছে ভারতের সবুজ বিপ্লব। অর্থাৎ কৃষি উৎপাদন ব্যবস্থা বাড়ানো, তাতে উচ্চ ফলনশীল এবং উন্নত বীজ ব্যবহার, রাসায়নিক সার, জলসেচ ব্যবস্থার উন্নতি, উদ্ভিদ সুরক্ষা, ফসল চক্র, কৃষকদের ঋণ দেওয়া, গ্রামীণ বৈদ্যুতিকরণ, পাট্টা এবং তহবিল প্রদান, এবং কৃষি নিয়ে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণার সম্প্রসারণ। 1960-এর দশকে ভারতবর্ষে এই গ্রিন রিভলিউশনের জনক হলেন বিজ্ঞানী এম.এস. স্বামীনাথন, তার ছবি দেখতে পাচ্ছ। আরেকজন বিদেশি বিজ্ঞানী, তিনি হাই ইল্ডিং ভ্যারাইটি তৈরির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, বোরলগ, তার ছবিও তোমরা দেখতে পাচ্ছ। এই কৃষি বিপ্লবের ফলে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে হেক্টর প্রতি উৎপাদন 3 থেকে 4 গুণ বেড়ে যায়। এর ফলে কি হয়? শস্যের উৎপাদন বাড়ে, হেক্টর প্রতি উৎপাদন বাড়ে, কৃষি জমির সম্প্রসারণ হয়, কৃষি প্রযুক্তির বিস্তার হয়, কৃষকের আয় বাড়ে, কৃষি এবং কৃষক দুজনেই লাভবান হন, আমাদের খাদ্যশস্য আমদানির পরিমাণ হ্রাস হয় এবং বহু লোক কৃষিকে কেন্দ্র করে কাজ পান, অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধি পায়। কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠে এবং কৃষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, অর্থাৎ গ্রামীণ শিক্ষার হার অত্যন্ত বেড়ে যায়। কিন্তু সবুজ বিপ্লব কতগুলো কুফল বা সমস্যা ডেকে আনে। একটি হচ্ছে আর্থসামাজিক সমস্যা, অর্থাৎ শস্য উৎপাদনে বৈষম্য। আমরা কোনো একটি বিশেষ শস্য উৎপাদনের উপর জোর দেই, যেমন ধান ও গম, ডালের উপর এর কোনো প্রভাব পড়েনি, পাট কার্পাস উৎপাদনে এর কোনো প্রভাবই পড়েনি। আঞ্চলিক বৈষম্য, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল যতটা এতে লাভবান হয়েছিল, ভারতের অন্যত্র ততটা লাভবান হয়নি, ফলে রিজিওনাল ডিসপ্যারিটি সৃষ্টি হয়। এরপরে যেটা হয়, যারা এই ধরনের চাষের সাফল্য পান বা সুবিধা পান, তারা হচ্ছে ধনী বৃহৎ চাষি, কিন্তু মাঝারি প্রান্তিক চাষিদের অর্থনৈতিক অবস্থার
কোনো পরিবর্তন ঘটেনি। ফলে কৃষকদের মধ্যেই দুটি শ্রেণীর সৃষ্টি হয় যাদের আয় ব্যয় ক্ষমতার অসমতা ঘটে। এবার যেটি নিয়ে আমি বারবার আগে আলোচনা করছি যে কৃষিতে অত্যধিক পরিমাণে যান্ত্রিক ব্যবস্থা ব্যবহারের ফলে কৃষিতে আগ্রহী কৃষকের সংখ্যা ক্রমশ কমছে, ফলে বেকারত্বের সম্ভাবনা ক্রমশ বেড়েছে, দারিদ্র্যের প্রকোপ বেড়েছে, নানান রকম সামাজিক সমস্যা হয়েছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রান্তিক ও মাঝারি চাষিরা শোধ করতে পারেনি, আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এছাড়া কৃষি জমিতে এত যন্ত্র ব্যবহার হয়েছে, প্রযুক্তি ব্যবহার হয়েছে, এই প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে অধিকাংশ চাষির আগের থেকে পরিচয় না হওয়ায় এই যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনায় বহু চাষির মৃত্যুও ঘটেছে। পরিবেশগত নানা সমস্যা তৈরি হয়েছে। চাষের জমি যত আমি বাড়িয়েছি অরণ্য তত কমেছে, জীববৈচিত্র্য কমেছে, প্রজাপতি এবং মৌমাছি। জমিতে চাষের পরিমাণ বাড়ানোর জন্য ভৌম জলতল অর্থাৎ মাটির নিচে জল আমি বেশি করে তুলে নিয়েছি, তার ফলে আর্সেনিক এবং ফ্লুরাইড ঘটিত রোগ বেড়েছে এবং ভারতবর্ষের বহু শহর এবং গ্রামেও আজকে কিন্তু বছরের বিভিন্ন সময় জল সংকটের ঘটনা একটা নিয়মিত ফেনোমেননে রূপান্তরিত হয়েছে। আর কি হয়েছে, জমিতে লবণের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ক্ষারের পরিমাণ বেড়ে গেছে, জল দূষণ হয়েছে, মাটির কোয়ালিটি কমে গেছে, সয়েল ইরোশন বা ভূমিক্ষয় হয়েছে এবং এই ধরনের চাষের ফলে দুটি জিনিস, কেমিক্যাল ফার্টিলাইজার এবং ইনসেকটিসাইড ব্যবহারের ফলে মানুষের মধ্যে ক্যান্সার জাতীয় রোগের সম্ভাবনা বহু গুণে বেড়ে গেছে। তাহলে আগামী দিনে আমাদের এগ্রিকালচারকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সেই এগ্রিকালচারের নাম হবে সাস্টেনেবল এগ্রিকালচার বা সহনশীল কৃষি ব্যবস্থা। তাতে পরিবেশকে বাঁচাতে হবে, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, অর্থনৈতিক সাস্টেনেবিলিটি বা ইকোনমিক সাস্টেনেবিলিটি এবং সোশ্যাল সাস্টেনেবিলিটি। তাহলে এনভায়রনমেন্ট, সোসাইটি এবং ইকোনমি এই তিনটেই এগ্রিকালচারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তাই এগ্রিকালচার যদি সহনশীল হয় তাহলে পরিবেশ, সমাজ এবং অর্থনীতিও সহনশীল হবে। আমরা সবসময় আজকাল শুনছি ন্যানো টেকনোলজির কথা, অর্থাৎ খুব ক্ষুদ্র বস্তুকে ব্যবহার করে আমরা আগামী দিনে এই সাস্টেনেবল এগ্রিকালচারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা স্মার্ট ডেলিভারি করতে পারবো, আমরা মনিটরিং ব্যবস্থাকে উন্নত করতে পারবো, আমরা কি করতে পারবো, রেজিস্ট্যান্স টু ইনসেকটিসাইড এটাকে রিডিউস করতে পারবো, আমরা প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারবো এবং টার্গেটেড এবং কন্ট্রোল নিউট্রিয়েন্ট রিলিজ করতে পারবো এবং মাটির উর্বরতা বহু অংশে বাড়াতে পারবো এবং প্ল্যান্ট, উদ্ভিদ যাতে এই মাটি থেকে সর্বোচ্চ পরিমাণে পুষ্টি পদার্থ সংগ্রহ করতে পারে সেটাও আমরা বাড়াতে পারবো, বীজের গুণগত মান আমরা বাড়াতে পারবো। সুতরাং তোমরা যারা টেকনোলজি নিয়ে পড়াশোনায় আগ্রহী তারা যদি আগামী দিনে এই ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণা করো তাহলে কৃষি ব্যবস্থায় তোমরা আমূল পরিবর্তন আনতে পারো, তোমরাও একজন গুড কন্ট্রিবিউটার এবং রেসপন্সিবল সিটিজেন হতে পারো। দেখো, আমরা ভাবি কৃষির সঙ্গে যারা যুক্ত থাকেন তারা কি অবহেলার মানুষ, আমরা তাদের একটু অন্য চোখে, খাটো চোখে দেখি, কিন্তু এখানে 10 জন মানুষকে দেখতে পাচ্ছ। এই 10 জন মানুষ চাষের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছেন এবং ভারতের সর্বোচ্চ সম্মান তার একটি হচ্ছে পদ্মশ্রী। এই 10 জন কৃষক এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তোমরা এদের সম্বন্ধে গভীরভাবে জানার এবং বোঝার চেষ্টা করবে এবং আগামী দিনে এই পদ্মশ্রী প্রাপক কৃষকের সংখ্যা আরও বাড়তে পারে এবং ভারতবর্ষে কৃষি যে একটি অন্যতম পেশা হতে পারে সেটা বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। দেখো, কৃষি ব্যবস্থা শুরু হয়েছিল মেয়েদের হাত ধরে, দেখো পুরুষরা তার সহায়ক ছিল। এখানে 2 জন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, সেই যুগল মানুষ কৃষি ব্যবস্থাকে ধরে রেখেছেন, ফসলের উৎপাদন বাড়িয়েছেন, সারা জমি ফসলে ভরে গেছে এবং তাদের মুখে হাসি দেখা যাচ্ছে। এগ্রিকালচার ব্রিংস লাভ টু দ্য লাইভস অফ পিপল। থ্যাংক ইউ।